নমস্কার, আমি শুভঙ্কর। নিউক্লিয়াসের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ আলাপচারিতায় এসে পৌঁছেছি। মেদিনীপুরের নিটের সাফল্য এবং তার সাথে যে স্কুলের নাম বারবার জড়িয়েছে, সেই ইতিহাস বিজড়িত স্কুলের নাম মেদিনীপুর কলেজিয়েট স্কুল। কলেজিয়েট স্কুল নিয়ে নতুন করে আর বলার কিছু নেই, আপনারা প্রত্যেকেই জানেন। আজকে আমরা যার সাথে আলাপচারিতায় এসে পৌঁছেছি বা যার সাথে আমরা এই আলাপচারিতা করব, সেই ছাত্রের নাম অঙ্কুর মণ্ডল। অঙ্কুরের বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পলাশচাবড়িতে। সেই অঙ্কুর কলেজিয়েট স্কুলের ছাত্র। এবারের সর্বভারতীয় এই যে নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষায় অঙ্কুর 720-র মধ্যে 640 পেয়েছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে র্যাঙ্ক করেছে 2209। যেই মেনে তার পার্সেন্টাইল স্কোর ছিল 99.67 এবং উচ্চ মাধ্যমিকেও তার সর্বোচ্চ নাম্বার ছিল কেমিস্ট্রিতে 99%। অঙ্কুর মাত্র 1 নাম্বারের জন্য উচ্চ মাধ্যমিকে প্রথম 10-এর মধ্যে নিজের স্থান করে নিতে পারেন। অঙ্কুর উচ্চ মাধ্যমিকে 11তম স্থান অর্জন করেছিল। অঙ্কুরের বাবা শ্রদ্ধেয় অরিন্দম মণ্ডল এবং অঙ্কুরের মা শ্রদ্ধেয়া রীনা মণ্ডল। অরিন্দম বাবু এবং রীনা দেবীর কৃতি সন্তান, আগামীর চিকিৎসক সেই অঙ্কুর আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। অঙ্কুর, নিউক্লিয়াসের ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। অঙ্কুরের এই সাফল্য আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত। অঙ্কুর আজকে শুধুমাত্র এই মেদিনীপুরের গর্ব এমনটা না, অঙ্কুর গোটা বাংলার গর্ব। কেন বলছি? তার কারণ এবারে আমাদের রাজ্য সরকার এই নিটে আমাদের রাজ্যের মধ্যে প্রথম 100 যারা ছিলেন তাদেরকে সম্মানিত করেছে, তাদের শুভেচ্ছা জানিয়েছে। সেখানে আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে যে 6 জনকে সম্মানিত করা হয়েছিল, তার মধ্যে এই নিউক্লিয়াস কেমিস্ট্রি গাইড ইনস্টিটিউট, তার 3 কৃতি সন্তান উপস্থিত ছিলেন, যা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গর্বের। এবং সেই 3 জনের মধ্যে অন্যতম আমাদের এই অঙ্কুর। তাই অঙ্কুর শুধুমাত্র আমাদের জেলার না, গোটা বাংলার গর্ব। অঙ্কুর, তোমার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। তোমার এই সাফল্যে তোমাকে আমাদের নিউক্লিয়াসের পক্ষ থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা। আমরা এবার আলাপচারিতায় চলে যাব। এই যে তোমার সাফল্য, এই সাফল্যে তোমার অবদান কাদেরকে তুমি দিতে চাও? বলতে গেলে এই অবদান সবচেয়ে বেশি যারা প্রাপ্য তারা হলেন আমার বাবা মা। কারণ আমি তো এখানে স্টুডেন্ট না, আমার বাড়ি চন্দ্রকোনা টাউনে। আমি ক্লাস 10-এর মাধ্যমিকের পরে নিট এবং এই নিটের প্রিপারেশনে তাই মেদিনীপুরে চলে আসি। সেখানে প্রথম থেকে আমি আমার মাকে নিয়ে থাকি। তাই সেখানের বাড়ি ছেড়ে আমার মা আমার ক্যারিয়ার তৈরি করার জন্য আমার পাশে সবসময় ছিলেন। আর বাবার কথা বলতে গেলে বাবা সেখানে চাকরি সূত্রে আসতে পারেননি, কারণ সেখানে বাবা পোস্ট অফিসে চাকরি করেন। কিন্তু সে প্রতি রবিবারে আমাদের প্রয়োজন যেসব জিনিসগুলো লাগবে সেগুলো পৌঁছে দিতেন। তাই আমাদের এই 3 বছরে যে কষ্টটা গেছে, আমি যেমন তার অংশীদার, তেমন আমার বাবা মাও ঠিক সেই রকমই কষ্ট করেছেন, বিশেষ করে আমার মা। কারণ তিনি ছাড়া আমি এই জায়গায় আজকে পৌঁছাতে পারতাম না। একটি সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সেই সন্তানের পরিশ্রম, লক্ষ্য যতটা থাকে, ঠিক একইভাবে তার বাবা মায়ের অবদানও কিন্তু থাকে সেই সন্তানকে গড়ে তোলার পেছনে। অঙ্কুরের থেকে শুনলাম যে বাবা চাকরি করেন পোস্ট অফিসে
ওনাকে একা থাকতে হয়েছে বাড়িতে, কারণ অঙ্কুরের মা এই 3 বছর ধরে মেদিনীপুরে থেকেছেন এবং অঙ্কুর যাতে সঠিকভাবে পড়াশোনা করার মধ্য দিয়ে তার যে স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণ করতে পারে তার জন্য নিরলস প্রচেষ্টা করেছেন। একইভাবে অঙ্কুরের বাবা কর্মসূত্রের বাইরে বেরিয়েও অঙ্কুরদের যা যা প্রয়োজনীয়তা সেগুলোকে যাতে পূরণ হয় তার জন্য ব্যবস্থা করেছেন। আসলে বাবা মায়ের এই পরিশ্রম এবং তাদের ত্যাগের মধ্য দিয়ে একটি সন্তান তিল তিল করে তার নিজের স্বপ্নের দিকে এগিয়ে যায়। অঙ্কুর, প্রত্যেক ছাত্রের একটা নিজস্ব ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই যখন স্কুলে আমরা দেখেছি আমাদের স্যারেরা প্রশ্ন করতেন যে তুমি বড় হয়ে কি হতে চাও, কি ভাবনা। কেউ ইঞ্জিনিয়ার বলেন, কেউ পাইলট বলেন, বিভিন্নজন বিভিন্ন বিষয় বলেন। এই যে তোমার চিকিৎসক হওয়ার যে স্বপ্ন, এই স্বপ্নটা বা এই ভাবনাটা কবে থেকে এলো বা কেন এলো সেটা যদি তুমি আমাদের একটু বলো। প্রাইমারি স্কুল পাস করার পরে আমার এই চিকিৎসক হওয়ার স্বপ্নটা আসে। কারণ আমি দেখেছি, মানুষকে বলতে শুনেছি যে ভগবানের পরে যদি কারো স্থান হয় সেটা হচ্ছে ডাক্তারের। কারণ মানুষ কোনো শারীরিক সমস্যায় পড়লে আগে ডাক্তার ছাড়া তাদের কাছে কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। তাই মানুষকে মানুষের সেবা, হিউম্যানিটি সার্ভ করার জন্য আমি চিকিৎসকের পথে পা বাড়াই। মানুষের সেবা করার লক্ষ্যেই ছোট্ট অঙ্কুর যে স্বপ্ন তার মনে বুনেছিল, চিকিৎসক হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নের সফলতায় প্রথম ধাপে সে উত্তীর্ণ হয়েছে। আচ্ছা, তুমি তো চিকিৎসক হওয়ার প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছ। প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে যে আমি এই কলেজে বা এইমসে বা এখানে আমার চিকিৎসা যে ক্ষেত্র সেটা শুরু করতে চাই, পড়াশোনার ক্ষেত্র। তো তোমার এইরকম কোনো স্বপ্ন রয়েছে নাকি? হ্যাঁ, নিট ইউজির প্রিপারেশনের প্রথম দিন থেকে যে কোনো স্টুডেন্টের লক্ষ্য থাকে এইমস যাওয়ার। তাই প্রথম দিন থেকেই একটা লক্ষ্য ছিল এইমস থেকে MBBS করা, এখান থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন। তাই সেই মতোই প্রথম থেকে এগিয়ে যাই, আর সেই মতোই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে আমি এইমসে যাওয়ার পথে এগিয়ে চলেছে। আমার প্রথম লক্ষ্য থাকবে এইমস কল্যাণী নেওয়া, আর দ্বিতীয় এইমস কল্যাণী যদি নাও হয় তাহলেও আমি অন্যান্য এইমস যেমন এইমস দেওঘর, এইমস খড়গপুর এগুলো নিতে যাই। অঙ্কুরের লক্ষ্য এইমস এবং এইমসের মধ্যেও প্রথম লক্ষ্য কল্যাণী। অঙ্কুর, এই নিউক্লিয়াসেরই কৃতি 3 ছাত্র বর্তমানে এইমস কল্যাণীতে তারা তাদের চিকিৎসা হওয়ার যে জার্নি, সেই জার্নিতে তারা রয়েছে। এবং তুমিও যদি কল্যাণী এইমসে তোমার এই জার্নি শুরু করো, তাহলে আমাদের এই নিউক্লিয়াস কেমিস্ট্রি গাইডের 4 জন কৃতি একসাথে কল্যাণী এইমসের চিকিৎসকের যে জার্নি, সেই জার্নির পদযাত্রী হবে। তোমাকে আগাম শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে। তুমি তো চন্দ্রকোনা থেকে মেদিনীপুরে এলে, আসার পরে এই মেদিনীপুর শহরে আরও অনেক কেমিস্ট্রির স্যারেরা ছিলেন। সেখানে দাঁড়িয়ে তুমি নিউক্লিয়াসকেই কেন বেছে নিলে বা খুঁজে নিলে? নিউক্লিয়াসের প্রথমে আমি শুনেছিলাম একজন আমাদের ওখানের চন্দ্রকোনার একজন স্টুডেন্টের কাছে, সেও এখন ওই মিদনাপুর মেডিকেল কলেজে, সেও এখন MBBS স্টুডেন্ট। সে বলেছিল যে হচ্ছে এই নিউক্লিয়াস কেমিস্ট্রি গাইডে স্যার খুব ভালো টিচার। আমি তাই স্যারের সঙ্গে যোগাযোগ করে প্রথম আমি ক্লাস 11-এ আসি স্যারের কাছে। আমি তারপর কিছুদিন পড়ার পরে জানতে পারি হ্যাঁ, সেই ছেলেটা ঠিকই ছিল। কারণ স্যার যেভাবে কনসেপ্টগুলো এক্সপ্লেন করেন, সেগুলো ডাউট ক্লিয়ার করেন, পরে সেগুলো অ্যানালিসিস করতে যে আমাদের সুবিধা হয়, এটা মেদিনীপুরে অদ্বিতীয়। তাই আমার নিউক্লিয়াস কেমিস্ট্রি গাইড ইনস্টিটিউটকে আমার এখানে সেরা মনে হয়েছে। তাই আমি এখানেই 3 বছর কাটাই এবং আমার এই সাফল্য আজকে। দীর্ঘ 3 বছর তুমি নিউক্লিয়াসে পড়াশোনা করেছো, ক্লাস 11, ক্লাস 12 এবং তারপরের নিটের প্রস্তুতির 1 বছর।
তো সেখানে এই তোমার সাফল্যে বা এই প্রস্তুতিতে নিউক্লিয়াসের ভূমিকা ঠিক কতটা ছিল একটু যদি আমাদের বলো। আমার মা বাবার পরেই এই সাফল্য যাদের অবদান তাদের আমার টিউটর এবং আমার অন্যান্য স্যারেরা, আর তার মধ্যে একজন নিউক্লিয়াস কেমিস্ট্রি গাইডে সঞ্জিত স্যার। কারণ আমি আমি ক্লাস 11-এর স্টুডেন্ট ছিলাম, তখন থেকে আমাকে স্যার কেমিস্ট্রি পড়াচ্ছেন। আর আমাদের তখন একটা ব্যাচ ছিল 6 জনের। তখন স্যার প্রতিদিন তখন আমার দিকে, আমি বোর্ড প্লাস নিট দুটোইতে পড়তাম, তাই স্যার বোর্ডে পড়াতেন, বোর্ডে ট্যাবলেটে পড়াতেন। তারপর স্যার সেইগুলো নোট করে আমাদেরকে পাঠিয়ে দিতেন, সেইগুলো পরের দিন পড়ে আসতাম, স্যার সেগুলো ধরতেন। তারপরে শেষে স্যার প্রতিটা লেসনের একটা করে মক টেস্ট নিতেন। এই মক টেস্টের মধ্যে দিয়ে আমরা পুরো রেডি হয়ে যেতাম। আর যেমন বোর্ডেরও এটা গুরুত্বপূর্ণ, তেমন সে নিটেরও সমান গুরুত্ব দিয়ে পড়ে গেছেন এবং নিটেরও মক টেস্ট নিতেন। তাই 11-12 ওই এইচএস আর নিটের জন্য নিউক্লিয়াসের অবদান সত্যি অনস্বীকার্য। আচ্ছা, নিউক্লিয়াসের কোন বিষয়টা তোমাকে সব থেকে বেশি প্রভাবিত করেছিল? আমি তো স্যারের কাছে ক্লাস 11 আর 12-এ পুরোপুরি থিওরি কভার করে নিই, সব কনসেপ্ট ক্লিয়ার করে নিই। তাই কিন্তু নিট 2025 আমার সিলেকশন হয়নি, তাই আমি আরেক বছর ড্রপ নেওয়ার জন্য বাবাড়াই দিয়ে প্রথম 5 মাস স্যার যেহেতু থিওরি পড়াবেন, তাই আমি প্রথম 5 মাস এই নিউক্লিয়াস কেমিস্ট্রি থাকিনি। কিন্তু শেষের 4 মাস আমি জানতাম স্যার ওই সময় প্রচুর প্র্যাকটিস করান আর পরীক্ষা নেন। তখন একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে হচ্ছে স্যার প্রথম 5টা থেকে তো 8টা 3 ঘন্টা পড়ান, প্রথম যে 2 ঘন্টা কি 1.5 ঘন্টা স্যার বলে দিতেন যে ওই নির্দিষ্ট কিছু লেসন বলে দিতেন, যে এই 3টে লেসন রেডি করে আসবে তোমরা, পরের দিন ওখান থেকে তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। ওই প্র্যাকটিস করানোর জন্য আমরা ওই লেসনগুলো এত ভালোভাবে পড়ে আসতাম। আর স্যার কোশ্চেনগুলো এত রিলেভেন্ট কোশ্চেন করাতেন যে ওই ধরনের কোশ্চেন করতে গেলে প্রচুর কনসেপ্ট থাকা দরকার আর পড়ে আসা দরকার। দিয়ে ওই টপিকগুলো পড়ে আসা প্লাস হচ্ছে ওই কোশ্চেনগুলো করা, আর ওইগুলো যে অ্যানালিসিস করার জন্য আজকে আমি বলবো কেমিস্ট্রির এই নাম্বারটা আমার এসেছে। আর দ্বিতীয়ত ওইটার পরে স্যার শেষে প্রতিদিন মক টেস্ট নিতেন, ফুল টেস্টও প্রচুর নিয়েছেন, আর ক্লাস ইউনিট টেস্টও প্রচুর নিয়েছেন। ওই ফুল টেস্টের জন্য স্যার টাইম দিতেন নির্দিষ্ট, তারপরে স্যার শেষে আবার ডাউট ক্লিয়ার করতেন। সেই ডাউট ক্লিয়ার করার পরেও আমাদের অ্যানালাইসিস করতে হতো, তারপরে আমরা বাড়ি যেতাম। আর যদি কোনো কিছু ডাউট বাকিও থেকে যেত, পরের দিন স্যার ক্লিয়ার করে দিতেন। তাই আমার মনে হয় পরীক্ষা নেওয়া প্লাস প্র্যাকটিস করানো, এর জন্যই আমি মনে করি নিউক্লিয়াস কেমিস্ট্রি গাইড সেরা। তুমি বললে যে প্র্যাকটিস এবং টেস্ট, ডাউট ক্লিয়ার, এই যে 3টে বিষয়, এই যে ডাউট ক্লিয়ার করতেন স্যার তুমি বললে, এবং আচ্ছা তুমি তো ব্যাচে পড়তে, এই ব্যাচে পড়ার ক্ষেত্রে ডাউট ক্লিয়ারের সময় কোনো সমস্যা হয়েছে, বা স্যার কতটা এফোর্ট দিতেন এই বিষয়টা? না, একদমই নাই, কোনোই সমস্যা হয়নি। স্যার এক একজনের ডাউট সলভ যথেষ্ট সময় দিয়ে সলভ করতেন। একজন সলভ হলে তারপর আরেকজন সলভ করতেন, কিংবা একজন একজন কোনো ডাউট দেখালে আমরা স্যারের কাছে দাঁড়িয়ে সে কি ডাউট জিজ্ঞাসা করছে সেটাও আমরা জেনে নিতে পারতাম, কারণ সেই কোশ্চেনটা অন্য কারোর সমস্যা হতে পারে। তাই তারও যেমন উপকার হতো, আমাদেরও উপকার হতো। আর স্যার এক একজনের ডাউট এমনভাবে সলভ করতেন যাতে পুরো ক্লাসেরই সুবিধা হয়, আর কাউকে অসুবিধায় পড়তে হতো না। একের পর এক স্যার ডাউট সলভ করে দিতেন। এই যে ডাউট ক্লিয়ার টেস্ট, এই টেস্ট নেওয়ার ফলে, এই ডাউট ক্লিয়ার ফলে তোমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো, সেই এক্সামের সাফল্যের ক্ষেত্রে কতটা তার ভূমিকা রয়েছে, বা কি কি সুবিধা পেয়েছো তোমরা এক্সাম দিতে গিয়ে বা এই সাফল্য পাওয়ার ক্ষেত্রে? কম্পিটিটিভ এক্সামে কি হয়, কোনো কোশ্চেন এমন থাকে যে আমরা প্রথমে কোনোদিন দেখিনি, কিংবা প্রথমে আমরা ভুল করে ফেলি। তাই সেই কোশ্চেনগুলো যদি না ডাউট হিসেবে স্যারকে দেখায়, কিংবা পরে যদি সেগুলো অ্যানালাইসিস না করি, তাহলে পরে কিন্তু যদি নিটে ওই কোশ্চেনটা না, যদি কনসেপচুয়ালি যদি ওই কোশ্চেনের ধরনের কিছু চলে আসে, সেটা কিন্তু নিটে ভুল হয়ে যাবে। তাই স্যার যে কোশ্চেনগুলো আমার দিকে দিতেন আর যে ডাউটগুলো সলভ করতেন, সেই ডাউটগুলো আমরা ভালো করে দেখে নিতাম, আর সেইগুলো পরে যে অ্যানালাইসিস করতাম। আর সেই ধরনের ডাউট পরে আর সমস্যা হতো না, এবং সেই ধরনের ডাউট যেহেতু সলভ হয়ে গেছে, তাই আমাদের কোনো লেসনের যে অংশটুকু ছাড় ছিল, সেই অংশটুকু আমাদের হয়ে গেল। দিয়ে আমরা এবার নিটের জন্য প্রিপেয়ার হয়ে গেলাম পুরোপুরি, আর আমাদেরকে অন্য কিছু করতে হলো না। বেশ,
অরিত্র থেকে আমরা শুনলাম যে এই ডাউট ক্লিয়ার, এই টেস্ট কীভাবে, মাফ করবেন, অঙ্কুরের থেকে যে এই টেস্ট নিউক্লিয়াসের এবং তার ডাউট ক্লিয়ার কিভাবে ওদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাফল্য পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আচ্ছা, কেমিস্ট্রি টিচার এসএস স্যার থেকে মোটিভেটার এসএস স্যার, স্যার তোমাদেরকে সফলতা পাওয়ার ক্ষেত্রে কিভাবে গাইড করতেন বা কিভাবে মোটিভেট করতেন সেটা যদি স্যার বলতেন যে হচ্ছে শুধু কেমিস্ট্রি পড়লেই হবে না, সেটাকে একটা মানে ভালোবেসে পড়তে হবে, ফিলিং নিতে হবে সেটার। যেমন স্যার আমাদেরকে ডাউট সলভ করতেন, প্র্যাকটিস করতেন, তেমন আমাদেরকে মোটিভেটও করতেন। যেমন বলতেন যে কেমিস্ট্রিটা যেদিন যেই পড়াটা স্যার করিয়ে দিতেন সেই পড়াটা বাড়ি যেয়ে পড়ে আসতে বলতেন, কারণ সেটা তখনই যদি পড়া যায় তবেই সেটা প্রতিদিন অনেক দিন মনে থাকে। আর স্যার বলতেন যে পড়াশোনাটা একদিন কম হলেও কিছু হবে না, কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে, কারণ প্রতিদিন যদি পড়াটা ধরে রাখা যায় তবেই সে পরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হবে না, আর আমরা লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। আর স্যার মোটিভেট তো খুবই করেছেন, কারণ কখনো কখনো নিট অ্যাসপায়ারেন্টের জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউনস থাকে, তখন স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন, যে বলেছেন যে এই মুহূর্তে ভেঙে পড়া কোনোভাবেই চলবে না, কারণ আমরা যে জায়গায় আছি সে জায়গায় যদি হাল ছেড়ে দিই তাহলে কিছুতেই হবে না। সেই সময় স্যার আমাদেরকে মোটিভেট করেছেন, তারপরে অনেক মোটিভেশনমূলক কথা বলেছেন। তাই স্যার মানে ওই বিষয়ে আমি বলতে চাই যে স্যারের কাছ থেকে শুধুমাত্র আমরা পড়াশোনার কিংবা কেমিস্ট্রির ডাউট কোশ্চেন নয়, আমরা সব দিক থেকেই স্যারের কাছে উপকৃত। শুধুমাত্র রসায়নের শিক্ষা নয়, স্যারের থেকে অঙ্কুর এবং অঙ্কুরের মতন আরও অসংখ্য ছেলে তারা জীবনে সফলতার পাঠও নিয়েছেন, লাভ করেছেন। অঙ্কুর, এতক্ষণ আমরা তোমার এই নিউক্লিয়াস, তোমার পড়াশোনা কিভাবে তার এই নিউক্লিয়াসের ডাউট ক্লিয়ার তোমার সফলতার ক্ষেত্রে সহযোগিতা করেছে, এই সব বিষয়গুলো আমরা শুনলাম। তো এবার তোমার কাছে যে প্রশ্নটা থাকবে আমাদের নিউক্লিয়াসের পক্ষ থেকে, যে তোমার এই যখন প্রিপারেশন টাইম, সেই সময় তোমার জীবনযাপন কেমন ছিল, বা তুমি কিভাবে এই প্রিপারেশন নিতে, সেদিন তোমার সারাদিনের একটা রুটিন কেমন ছিল, বা কিভাবে তুমি এই সফলতা পেলে সেটা যদি একটু আমাদের বল। রুটিন ছিল, কিন্তু ডিস্ট্রাকশনও ছিল, কারণ কোনো স্টুডেন্টের ডিস্ট্রাকশন থাকবেই, মানুষের স্টুডেন্টের জীবনের এটা ধর্ম। প্রতিদিন আমি সকালে আমার উঠতে, আমি সাতটায় উঠি, তার আগে আমি উঠতে পারি না, 7টায় উঠি, 7টা থেকে আমি পড়তাম 9:30 পর্যন্ত কিংবা 10টা পর্যন্ত, দিয়ে আমি ব্রেকফাস্ট করে নিতাম। তারপরে আমি হচ্ছে তারপরে আমি মুভি দেখতে ভালোবাসি, তাই আমি আধা ঘন্টা হলো মুভি দেখতাম, দিয়ে আমি 11:30 কিংবা 11টায় পড়তে শুরু করতাম, 1টা পর্যন্ত পড়তাম। 1টা পর্যন্ত পড়ে আমি হচ্ছে লাঞ্চ করতাম, লাঞ্চ করে আমি ছোটো ছোটো কিছু টপিক রিভাইজ করে নিতাম, যেমন ফিজিক্সের এই টপিকটা বাকি আছে আমি রিভাইজ করে দিতাম, দিয়ে আমি এই করে 2:30টার দিকে ঘুমিয়ে যেতাম। তারপরে আমি উঠতাম 4টার দিকে উঠে আমি 6টা পর্যন্ত কোশ্চেন প্র্যাকটিস করতাম শুধু, কারণ ওই বিকেলের টাইমটা আমি কোশ্চেন প্র্যাকটিস করতে ভালোবাসি। দিয়ে আমি 6টায় উঠতাম, 6টা থেকে 7টা পর্যন্ত আমি কিছু হালকা খাবার খেতাম, চা খেতে খুব ভালোবাসি। 7টা থেকে 10টা পর্যন্ত আমি আবার পড়তাম, পড়তে কখনো সেই সময় আমি অন্যান্য কাজও করতাম, যেমন একটানা মানে 3 ঘন্টা পড়ার থেকে মাঝে কিছু ব্রেক নিয়ে গান শোনা আমি মনে করি ভালো হয়। তারপর আমি ডিনার করতাম, ডিনার করে আমি তারপর আবার কিছুটা রিভিশন করে আমি 11:30 থেকে 12টার মধ্যে ঘুমিয়ে যেতাম, দিয়ে পরের দিন আমি 7টা থেকে আবার শুরু করতাম। একটা সুন্দর ধারাবাহিক জীবনচর্চার মধ্য দিয়ে অঙ্কুর তার এই সফলতার পথে এগিয়েছে। সফলতার জন্য জীবনের ধারাবাহিকতা কতটা জরুরি, সব দিন হবে না, কখনো কখনো বিচ্যুতি ঘটবে, কিন্তু ধারাবাহিকতাটা জরুরি। আমরা তো শুনতেই পেলাম অঙ্কুরের থেকে যে ও মুভি দেখতে খুব ভালোবাসে এবং গান শুনতেও ভালোবাসে। অঙ্কুর, তুমি কি ধরনের মুভি দেখতে? বিশেষ করে মুভি বলতে একসঙ্গে তো আমরা যেহেতু নিটের প্রিপারেশন নিচ্ছি, কম্পিটিটিভ পরীক্ষা,
ওখানে টাইম নষ্ট করা যাবে না, তাই একসঙ্গে পুরো মুভিটা কখনোই আমি একবারে দেখতে পারিনি। একটা মুভিকে যদি 2 ঘন্টার মুভি হয় আমি আধা ঘন্টা করে 3 দিন 4 দিন ধরে দেখতাম। প্লাস আমি হচ্ছে ওয়েব সিরিজ দেখতে খুব ভালোবাসি, তাই ওয়েব সিরিজের এক একটা এপিসোড 30 মিনিট 40 মিনিট, তাই প্রতিদিন একটি করে ওয়েব সিরিজের এপিসোড দেখে নিতাম। এইভাবে মুভি দেখতে হবে, একসঙ্গে পুরো মুভিটা কিংবা একসঙ্গে পুরো ওয়েব সিরিজ দেখতে গেলে আমাদের প্রচুর সময় নষ্ট হবে, তাই হবে না। তাই যেমন আমাদের নিট প্রিপারেশনের সময় যেমন মন ভালো রাখার জন্য মুভি দেখতে হবে, কিন্তু সেটাকে কন্ট্রোলে রেখে যদি দেখা যায় তাহলে মনও ভালো থাকবে আর পড়াশোনার মোটিভেশনও আসবে। আবারও সেই একই কথা, লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। আমরা মুভি দেখতে পারি, আমরা খেলাধুলা করতে পারি, আমরা গান গাইতে পারি, কিন্তু আমাদের লক্ষ্যটা হবে যারা নিট দিচ্ছে তাদের জন্য নিটের সফলতা বা চিকিৎসক হওয়ার যে ধাপ সেই ধাপে উত্তীর্ণ হওয়া, অথবা যারা জেই দিচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে সেই ধাপে উত্তীর্ণ হওয়া। লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। কোন ওয়েব সিরিজটা এই সময়কালের মধ্যে তোমার সব থেকে ভালো লেগেছে? আমি তো হলিউড ওয়েব সিরিজ দেখতে ভালোবাসি, যেমন আমার ফেভারিট হচ্ছে অল টাইম গেম অফ থ্রোনস, তারপরে হাউস অফ দ্য ড্রাগন, আর হচ্ছে ব্রেকিং ব্যাড। আরও ফ্রম ওয়েব সিরিজও খুব ভালো লাগে। আর বলিউডের মধ্যে দেখতে গেলে আমার খুব ভালো লেগেছে পঞ্চায়েত। আর দ্বিতীয়ত ক্রাইম থ্রিলারে বলতে গেলে অসুর, তারপরে স্পেশাল উপস। এই ওয়েব সিরিজগুলো দেখতে আমি ভালোবাসি, বিশেষ করে হরর ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজগুলো দেখতে আমি ভালোবাসি। পঞ্চায়েতের সব থেকে পছন্দের ক্যারেক্টার কে ছিল? প্রধানজি। প্রধানজি পঞ্চায়েতের সব থেকে পছন্দের চরিত্র অঙ্কুরের। আর গানের ক্ষেত্রে মানে কি ধরনের গান শুনতে বা কোন গান বেশি পছন্দ তোমার? আমার গান সবই ভালো লাগে, যেমন পার্টি সঙ্গও ভালো লাগে, লাভ সঙ্গও ভালো লাগে, প্লাস হচ্ছে স্যাড সঙ্গও ভালো লাগে। আমার কিশোর কুমার তো সব দিনেরই ফেভারিট সিঙ্গার একজন, তারপরে অরিজিৎ সিং আছে, শ্রেয়া ঘোষাল আছেন, তারপরে মোহিত চৌহান আছেন। দ্বিতীয়ত আমি কখনো কখনো ইংলিশ সঙ্গও শুনতে ভালোবাসি, যেমন আমি এমিনেমকে খুব ভালো লাগে, মকিং বার্ড। তারপরে হচ্ছে আমার ওই এড শেরানের সংগুলো আমার খুব ভালো লাগে। আর আমি ছোটোবেলা থেকেই অ্যালান ওয়াকারের সং শুনতে ভালোবাসি। কিশোর কুমারের কোন গানটা সব থেকে বেশি পছন্দের, এরকম আছে কিছু? আছে। কোনটা? ও মেরে দিলকে চ্যান। ও মেরে দিলকে চ্যান। গান গাওয়া হয় নাকি? না না, একদম গান গাইতে পারি, গান গাওয়া হয় না, কিন্তু কিশোর কুমারের সব থেকে পছন্দের গান ও মেরে দিলকে চ্যান। যাই হোক, আমরা অঙ্কুরের থেকে অনেক কিছু শুনলাম। অঙ্কুর, আরেকটা বিষয় জেনে নেব আমরা। অনেকেই এই প্রশ্ন আমাদেরকে করেন বা অনেকের মধ্যে এই দ্বন্দ্ব থাকে যে এই যে র্যাঙ্ক, ধরো মাধ্যমিকে একজন একই নাম্বার যদি 4 জন পায়, সেক্ষেত্রে আমরা অনেক দেখেছি যে দ্বিতীয় হয়েছে 3 জন বা পঞ্চম হয়েছে 4 জন। কিন্তু এই নিটের ক্ষেত্রে কিভাবে র্যাঙ্কটা হয় সেটা যদি তুমি একটু আমাদের দর্শক বন্ধুদের বলো। আমি জানি যে দুজন ক্যান্ডিডেট যদি নিটে একই স্কোর করে, তখন তাদেরকে কিছু প্রায়োরিটির বেসিসে তাদের র্যাঙ্ক কারো আগে কারো পিছনে দেওয়া হয়। যেমন দুটো স্টুডেন্ট যদি একই স্কোর করে, তখন তাদেরকে বায়োলজির মার্কস আর পার্সেন্টাইল প্রথমে দেখা হবে, তারপরে তাদের দেখা হবে কেমিস্ট্রি, তারপর দেখা হবে ফিজিক্স। এই বেসিসে করা হবে। তারপরে যদি এটাও টাই হয়ে যায়, তখন সাবজেক্ট ওয়াইজ ইনকারেক্ট ইস টু কারেক্ট রেশিও দেখা হবে। যেমন বায়োলজির ক্ষেত্রে প্রথমে ইনকারেক্ট ইস টু কারেক্ট, তারপরে কেমিস্ট্রি, তারপরে বায়োলজি। ইনকারেক্ট টু কারেক্ট রেশিও যার কম, তার র্যাঙ্ক আগে পাওয়া যাবে। এই বেসিসে করা হবে। এরপরেও যদি টাই হয়ে যায় কোনো কারণে, তাহলে কম্পিউটারের মাধ্যমে র্যান্ডম প্রসেসে ওই র্যাঙ্কটা কারো আগে কারো পরে দেওয়া হবে নিরপেক্ষভাবে। এই নিটের র্যাঙ্ক নিয়ে যারা প্রশ্ন করেছিলেন বা যাদের মধ্যে সংশয় ছিল, অঙ্কুর খুব সুন্দরভাবে তাদের আশা করছি সেই সংশয়টা কাটিয়ে দিতে পেরেছে। আমরা একদম আমাদের এই আলাপচারিতার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। অঙ্কুর, তুমি তো আজকে জীবনের সফলতার প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছ, আমাদের আগামীর চিকিৎসক। আশা করব কল্যাণী এইমস তোমার যা স্বপ্ন, সেখান থেকেই তুমি তোমার চিকিৎসক যে শিক্ষা তা উত্তীর্ণ হবে। আগামীর যারা ভবিষ্যৎ, যারা নিটের প্রিপারেশান নিচ্ছে এখন, আগামীতে পরীক্ষা দেবে, তাদের স্বপ্নকে সফল করার লক্ষ্যে, তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও? একজন নিট অ্যাসপিরেন্টের জীবন সহজ নয়, কারণ তাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়।
কখনো কারো ফ্যামিলি প্রেশার থাকে, কারো কখনো ভিতরে অন্য 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 কোনো দ্বন্দ্ব থাকে, সব কিছু কাটিয়ে থাকে একটাই লক্ষ্য যে আমাকে সিলেকশন হতে হয়, সিলেকশন চাই আমার। তাই আমি বলবো তোমরা যাই হয়ে যাক পড়াশোনাটাকে সবার আগে প্রায়োরিটি দেবে। কারণ কারণ পড়াশোনার জন্য অন্য কিছুকেই কখনো কম্প্রোমাইজ করবে না। আর একটা জিনিস সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকা। কোনো দিন একটা কিছু না পড়ার থেকেও কোনো কারণে কোনো দিন ফ্যামিলি ফাংশনের জন্য কিংবা অন্যান্য কাজের জন্য কিছু পড়া হলো না, কিন্তু একটু হলেও তোমরা টাচে থেকো, কারণ কনসিস্টেন্ট থাকলে তবেই তোমাদের পড়তে ভালো লাগবে আর পড়াশোনাটাকে এগিয়ে যেতে পারবে। আর কখনো কখনো লাগবে হোপ ছেড়ে দিই কিংবা হবে না, কিন্তু না, শেষের দিকে শেষ পর্যায়ে যখন তুমি পৌঁছাবে তখন তোমার যদি সব কিছু হয়ে থাকে তখন তুমি নিজে থেকেই মোটিভেট হয়ে যাবে। আর কখনোই ব্যাকলগ করবে না, কারণ ব্যাকলগ এমন একটা জিনিস যেটা শেষের দিকে যখন তুমি পৌঁছাবে তখন তোমার কনফিডেন্সটাকে খেয়ে নেবে। তাই ব্যাকলগ কখনো করবে না, ব্যাকলগ থাকাটা খুব খারাপ। আর যদি তোমার ব্যাকলগ না থাকে, তুমি শেষ পর্যায়ে পৌঁছে যাও, তখন তোমার অটোমেটিক্যালি মনে হবে যে আমার একটা নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছি, এবার আমার সিলেকশন হয়ে যাবে। তাই আমি বলছি ব্যাকলগটা সবচেয়ে খারাপ জিনিস, ব্যাকলগটা করো না, ব্যাকলগটা রেখো না। আর হচ্ছে কনসিস্টেন্ট থেকো, এইটাই আমি বলতে চাই। কম পড়ালেও ভালো, কিন্তু কনসিস্টেন্ট থেকো। আমরা দেখেছি যখন তীরন্দাজরা তীর ছোঁড়ে তাদের লক্ষ্যটা স্থির থাকে, ওই যে রাউন্ড থাকে 1 2 3 4, একদম মাঝের যে লক্ষ্যটা থাকে সেখানে থাকে 10 পয়েন্ট, এবং তারা সেই লক্ষ্যেই তাদের তীরটা ছোড়ে, লক্ষ্যটা সবসময় স্থির থাকে। তাই যারা আগামীর পরীক্ষার্থী, ভবিষ্যতে ডাক্তার হতে চাও, তোমাদের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, এবং সেই লক্ষ্যে যতক্ষণ না তোমরা পৌঁছতে পারছো ততক্ষণ হতাশায় ডুবে গেলে চলবে না। কোনো ভাবনা যা তোমাদেরকে উল্টো পথে নিয়ে যাবে সেই ভাবনায় পরিচালিত হলে চলবে না। ফোকাসটাকে ঠিক রেখে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে, যা আমরা অঙ্কুরের থেকে শুনলাম। আগামীর প্রতি অঙ্কুরের এই পরামর্শ, এই বার্তা নিশ্চিতভাবেই তাদের ভবিষ্যৎকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সহযোগিতা করবে। অঙ্কুর, আমাদের নিউক্লিয়াসের পক্ষ থেকে তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য তোমাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং তোমার জীবন সফলতায় ভরে উঠুক। তোমার জন্য আমাদের নিউক্লিয়াসের পক্ষ থেকে রইল আরও একবার শুভেচ্ছা, ভালোবাসা। তুমি সফল হও। আমাদের আলাপচারিতা আজকে আমরা এখানেই শেষ করছি। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটি দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, এবং শুধুমাত্র সাক্ষাৎকার নয়, আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন বিভিন্ন প্রশ্ন দেওয়া হচ্ছে, বিভিন্ন ক্লাসের ভিডিও দেওয়া হচ্ছে, সেগুলোও আপনারা দেখতে থাকুন। নিশ্চিতভাবেই যারা আগামীর পরীক্ষার্থী তাদের অনেক সহযোগিতা করবে। সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। নমস্কার।